আসসালামু আলাইকুম, আমি আবু নাসির। সবাইকে ফ্রি অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো, আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর জন্য একটি অতি গুরুত্বপূর্ণ টপিকস। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতাটির নাম কি? আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কে লিখেছেন? আবু জাফর অবায়দুল্লাহ লিখেছেন। আবু জাফর অবায়দুল্লাহ লিখেছেন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। আবু জাফর অবায়দুল্লাহ 1934 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন 28 ফেব্রুয়ারি। 1964 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তাহলে আমরা আরেকটি তথ্য দেখি কি পাওয়া যাচ্ছে। 1934 সালে আবু জাফর অবায়দুল্লাহ জন্মগ্রহণ করেন। এর পরের কবিতাটার নামই হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, সৈয়দ শামসুল হক লিখেছে। তাহলে সৈয়দ শামসুল হকের জন্ম 1935, আবু জাফর অবায়দুল্লাহর জন্ম 1934, সৈয়দ শামসুল হকের জন্ম 1935। তারপরের কবিতাটার নাম লোক লোকান্তর, লিখেছে আল মাহমুদ। আল মাহমুদের জন্ম 1936 এবং তারপরের কবিতাটা লিখেছেন দিলওয়ার, রক্তে আমার অনাদি অস্থি, তার জন্ম হচ্ছে 1937। তাহলে আমরা ধারাবাহিক কয়টি তথ্য পাচ্ছি? 4টি। কি কি? যে 1934 সালে কার জন্ম? আবু জাফর অবায়দুল্লাহর জন্ম। 1935 সালে কার জন্ম? সৈয়দ শামসুল হকের জন্ম। 1936 সালে কার জন্ম? 1936 সালে আল মাহমুদের জন্ম। এবং 1937 সালে কার জন্ম? রক্তে আমার অনাদি অস্থিকল লিখেছে দেলোয়ার। তাহলে আমরা একই সাথে 34, 35, 36, 37 4টি সাল পাইছি। ধারাবাহিক 4টি কবির জন্ম পেয়েছি। আবু জাফর অবায়দুল্লাহ 1982 সালে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী ছিলেন। তাহলে আবু জাফর অবায়দুল্লাহ বাংলাদেশ সরকারের কি দায়িত্ব পালন করেছেন? কৃষি ও পানি সম্পদ মন্ত্রী ছিলেন। 1984 সালে তিনি যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অনেক বড় মাপের একজন রাজনীতিবিদ এবং সাহিত্যিক ছিলেন আবু জাফর অবায়দুল্লাহ। তার শিক্ষাগত যোগ্যতা, তিনি ইংরেজি সাহিত্যে MA, মাস্টার্স অফ আর্টস এবং BA ব্যাচেলর অফ আর্টস দুটাই পাশ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনাও করেছেন। তার মানে আমরা একটা মহান মানুষের অনেক বড় একটা তথ্য বা সাহিত্য চর্চা আজকে করব। আবু জাফর অবায়দুল্লাহর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নাম হচ্ছে বা কাব্যগ্রন্থের নামগুলো হচ্ছে সাত নদীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতাটি থেকে এই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। বৃষ্টি ও সাহসী, পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়। আবু জাফর অবায়দুল্লাহ 2001 খ্রিস্টাব্দে বা 2001 সালের 19শে মার্চ তিনি মৃত্যুবরণ করেন বা আমাদের মাঝ থেকে বিদায় নেন বা ইহলোক ত্যাগ করেন। তাহলে এই কবিতাটি কবি আমাদের পূর্বপুরুষদের কথা তুলে ধরেছে, কিংবদন্তির কথা বলছে। কিংবদন্তি কি? কিংবদন্তি হচ্ছে জনশ্রুতি। তাহলে কিংবদন্তি কি? কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি। বলছে লোক পরম্পরায় শ্রুতি ও কথক বিষয় যা একটি জাতির ঐতিহ্যের পরিচয় বহন করে। তাহলে একটি জাতির ঐতিহ্যের পরিচয় বহন করে কে? কিংবদন্তি। তাহলে কবি কার কথা বলেছেন? কিংবদন্তির কথা বলছেন। তাহলে কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি। আমি আমার এই কবিতায় কবি তার পূর্বপুরুষের কথা বলছে, তার মায়ের কথা বলছে, তার বোনের কথা বলছে, তার ভাইয়ের কথা বলছে এবং সর্বশেষ তার পুত্রের কথা বা আমাদের কথা বলছে যে আমাদের পূর্বপুরুষরা কষ্টে অর্জিত যে স্বাধীনতা দিয়ে গেছে, এই স্বাধীনতাটা কি আমরা ধরে রাখতে পারবো কি পারবো না, এবং এই স্বাধীনতার গুরুত্ব কতটুকু ছিল, সেটার জন্যই কবি এই কবিতাটি লিখেছেন। তাহলে কবিতাটি শুরু করা যাক। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি কে? আমি হচ্ছে আবু জাফর অবায়দুল্লাহ। তাহলে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কার কথা বলছেন? আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, যার করতলে শব্দের অর্থে হাতের তালু, এটাকে আমরা করতালি বলি। তাহলে হাতের তালুতে পলিমাটির সৌরভ ছিল। মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য, কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল?
পলি মাটির সৌরভ ছিল। আমরা তথ্যগুলোকে অবশ্যই জেনে নিব এবং প্রশ্নটাকে আন্ডারলাইন করব, উত্তরটাকে গোল দাগ দিব যে আমাদের পূর্বপুরুষের করতলে পলি মাটির সৌরভ ছিল। তাদের পিঠে রক্ত জোবার মতো ক্ষত ছিল। তাহলে কবির পূর্বপুরুষের পিঠে হাতের তালুতে কি ছিল? হাতের তালুতে পলি মাটির সৌরভ ছিল, পিঠে রক্ত জোবার ক্ষত মানে ঘা ছিল। ক্ষত শব্দের অর্থ ঘা ছিল। কিসের মতো? রক্ত জোবা। আমরা জবা ফুল দেখেছি রক্তের মতো লাল, এ কারণে বলছে রক্ত জোবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, তিনি অরণ্য এবং সাপদের কথা বলতেন। তিনি কে? কবি। অরণ্য মানে বন, সাপদ আমরা জানি পৃথিবীতে দুই ধরনের প্রাণী পাওয়া যায়, একটা হচ্ছে হিংস্র বা মাংসাশী, আর একটা হচ্ছে তৃণভোজী। তাহলে পৃথিবীতে সব প্রাণীগুলো কয় শ্রেণীতে ভাগ করেছি? দুই শ্রেণীতে। একটা হচ্ছে হিংস্র, যারা হচ্ছে মাংসাশী প্রাণী, যারা ঘাস লতা পাতা খায় না। আর একটা হচ্ছে তৃণভোজী, যারা মাংস খায় না কিন্তু ঘাস লতা পাতা খায়। আমরা এগুলো সহজেই চিনতে পারি যদি এগুলোর বৈশিষ্ট্য জানি। যেসব প্রাণীর শিং গজায় না, যেসব প্রাণীর শিং গজায় না, মাথায় বা মুখে দুই পাটি দাঁত। কয় পাটি দাঁত? দুই পাটি। এরা তৃণভোজী হয় না, এরা মাংসাশী হয়। যেমন বাঘ, মাথায় কি নাই? শিং নাই। যেমন সিংহ, মাথায় কি নাই? শিং নাই। যেমন ঘোড়া, মাথায় কি নাই? শিং নাই। এসব প্রাণীগুলোর কয় পাটি দাঁত? দুই পাটি দাঁত। তাহলে যেসব প্রাণীর দুই পাটি দাঁত, মাথায় শিং গজায় না, এরা হচ্ছে কি প্রাণী? এরা হচ্ছে মাংসাশী প্রাণী। আর যেসব প্রাণীর এক পাটি দাঁত, মাথায় শিং গজায়, এরা হচ্ছে তৃণভোজী। যেমন ছাগল, গরু, এগুলো হচ্ছে কি? তৃণভোজী প্রাণী, এদের মাথায় শিং গজায়। মানুষ হচ্ছে সর্বভুক প্রাণী। মানুষ হচ্ছে কোন শ্রেণীর প্রাণী? এরা তৃণভোজী, মাংসাশী দুটাই। তাহলে মানুষ হচ্ছে সর্বভুক, অর্থাৎ সব স্তরের খাবার খায় মানুষ। তাহলে সাপদ শব্দের অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্ট, এটা বারবার বিশ্ববিদ্যালয়ে রিপিট হয় যে হিংস্র মাংসাশী প্রাণীকে সাপদ বলে। কি বলে? সাপদ বলে। আমরা তথ্যগুলো অবশ্যই জেনে রাখবো যে হিংস্র মাংসাশী প্রাণীকে সাপদ বলে। তাহলে তিনি অরণ্য সাপদের কথা বলতেন। পতিত জমি আবাদের কথা বলতেন। তাহলে পতিত জমি মানে যেসব জমিতে চাষাবাদ করা হচ্ছে সেটা হচ্ছে পতিত, অর্থাৎ যেটা ফেলে রাখা হয়েছে সেটা পতিত, আর যেটা চাষাবাদ করা হয়েছে সেটা কর্ষিত। যেটা চাষাবাদ করা হয় সেটা কোন জমি? কর্ষিত জমি। আর যেটা চাষাবাদ করা হয় না সেটা পতিত জমি। পতিত জমির আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। তাহলে কবির পূর্বপুরুষ কিসের কথা বলছে? কবি বলছে তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। আমরা এই নৈবিত্তিকটা কখনোই ভুলবো না যে কবি কি সংজ্ঞায়িত করেছে? যে জিহ্বায় উচ্চারিত, জিহ্বা মুখ দ্বারা উচ্চারিত প্রতিটি সত্য শব্দই হচ্ছে একটা কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। আমরা কবিতার সংজ্ঞাগুলো বারবার পাবো, আমরা অবশ্যই এগুলো ভুলবো না। যে কর্ষিত মানে চাষাবাদ করা। কর্ষিত শব্দের অর্থ যে জমিটাকে আমরা চাষাবাদের কাজে ব্যবহার করি সেটাকে আমরা কর্ষিত জমি। যে জমিতে আমরা চাষাবাদ করি না সেটা হচ্ছে পতিত, ফেলায় রাখা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। আর মোস্ট ইম্পর্টেন্ট, কারা ঝড়ের আর্তনাদ শুনবে? যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। তাহলে দিগন্ত, দিক যোগ অন্ত ইকুয়াল কি হয়? দিগন্ত। দিগন্ত মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই দিকগুলোকে আমরা দিগন্ত বলি, বা যে পাশে যে শেষ করি না সেটা হচ্ছে দিগন্ত। সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। তাহলে কারা দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে? যে কবিতা শুনতে জানে না। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমরা এখন আমাদের এশিয়া মহাদেশে হয়তো কৃতদাস পাওয়া যায় না, তবে আমরা যে পৃথিবীতে আমরা জানি যে 5টি মহাদেশ আছে, এই 7টি মহাদেশ আছে। এই মহাদেশগুলোর মধ্যে এখনো আফ্রিকা মহাদেশে কৃতদাস পাওয়া যায়। কি পাওয়া যায়? কৃতদাস পাওয়া যায়। আমরা এখন হাটে গরু ছাগল বিক্রি করি, মানুষ বিক্রি করি না। আগে আমাদের দেশেও বা এশিয়া মহাদেশেও গরু ছাগলের ন্যায় মানুষও বিক্রি হইতো, কিন্তু বর্তমান আমরা সভ্য হওয়ার কারণে এখন আর হাটে মানুষ বিক্রি হয় না। কিন্তু
আফ্রিকা মহাদেশের এখনো অনেকগুলো দেশে কি হয়, মানুষ বিক্রি হয়, যার কারণে বলছে যারা মানুষ হয়ে মানুষকে বিক্রি করে এগুলোকে আমরা কি বলি, কৃতদাস বলি। কি বলি, কৃতদাস বলি। তাহলে আজন্ম কৃতদাস থেকে যাবে, অর্থাৎ মানুষকে আমরা টাকার বিনিময়ে কিনতে পারবো এবং যাহা কিছু খুশি তাকে দ্বারা করতে পারবো। বলছে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। কিসের কথা বলছি, স্বপ্নের কথা বলছি। উনুনে আগুনে আলোকিত, উনুন মানে হচ্ছে চুলা, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তাহলে আমি বলছি যে এই কবিতায় কবি পূর্বপুরুষের কথা বলছে, মায়ের কথা বলছে, ভাইয়ের কথা বলবে, বোনের কথা বলবে এবং সর্বশেষ ছেলেদের বা আমাদের কথা বলবে যে আমরা এই স্বাধীনতা, কষ্টে অর্জিত স্বাধীনতাকে ধরে রাখতে পারবো কিনা। কারণ কবির পূর্বপুরুষরা কৃতদাস ছিল, তারা স্বাধীন ছিল না, তারা ব্রিটিশের অধীনে ছিল, তাদের নিজের ব্যক্তি স্বাধীনতা ছিল না। তারা কি করত, তাদের পিঠে রক্ত জোবার মতো ক্ষত ছিল। তারা কি করত, ব্রিটিশের কাছে সবসময় মাথা নত করে চলছে। আমাদের পূর্বপুরুষ বা কবির পূর্বপুরুষ এই কষ্টে অর্জিত স্বাধীনতা আমাদের দিয়ে গেছে। কবি শেষ বাক্যে এই কথাগুলোই বলবে। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। তাহলে যে সাঁতার জানে না তাকে কে ভাসিয়ে রাখে, প্রবাহমান নদী। প্রবাহমান নদী মানে বহমান নদী, যে নদীর স্রোত আছে বা যে নদী মোরা নদী নয়। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। তাহলে কে বা কারা মাছের সঙ্গে খেলা করতে পারে না, যারা কবিতা বা যারা কবিতা শুনতে জানে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। তাহলে কে বা কারা মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না, যে কবিতা বা যারা কবিতা শুনতে জানে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি জনশ্রুতির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি। এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য, আমি কিসের কথা বলছি, বিচলিত স্নেহের কথা বলছি। বিচলিত স্নেহ শব্দের অর্থ আপন জনের উৎকণ্ঠা। তাহলে বিচলিত স্নেহ শব্দের অর্থ কি, আপন জনের উৎকণ্ঠা। আপন কে, মা, আপন কে বোন, আপন কে ভাই। তাহলে আপন জনের উৎকণ্ঠা। বলছে গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়। মোস্ট ইম্পর্টেন্ট, ভালোবাসা দিলে মা মরে যায়, অর্থাৎ মাতৃভূমির কথা বলা হচ্ছে। বা যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়, মায়ের ছেলেরা চলে যায়। মায়ের ছেলেরা কোথায় চলে যায়, অর্থাৎ মায়ের ভাষা রক্ষা করার জন্য। বাঙালি পৃথিবীর একমাত্র জাতি যে প্রথম মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে, মায়ের সম্মান রক্ষা করার জন্য। রফিক, বরকত, সালাম, জব্বার অনেকেই জীবন দিয়েছে। এতে কি হয়েছে, মায়ের বুক খালি হয়েছে, মায়ের বুক ফাঁকা হয়েছে। এ কারণে বলছে বিচলিত স্নেহের কথা কবি বলছে। আমি আমার ভাইয়ের কথা বলছি। তাহলে আমরা পূর্বপুরুষের কথা পেয়েছি, বোনের কথা পেয়েছি, মায়ের কথা পেয়েছি। এবার আমরা কার কথা পাইলাম, ভাইয়ের কথা পাইলাম। আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। তাহলে কে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। তাহলে কে বা কারা যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। তাহলে সূর্যকে কে বা কারা হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না, যে কবিতা শুনতে জানে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জোবার মতো ক্ষত ছিল। তাহলে কার পিঠে রক্ত জোবার মতো ক্ষত ছিল, কবির পূর্বপুরুষের পিঠে রক্ত জোবার মতো ক্ষত ছিল। অর্থাৎ কবির পূর্বপুরুষেরা পরাধীন ছিলেন কার কাছে, ব্রিটিশের কাছে। এই কারণে বলছে ব্রিটিশরা আমাদের কি করত, আমাদের ন্যায় অধিকার দিত না। এ কারণে অধিকার বঞ্চিত হওয়ার জন্যই কবি এই কথাটি বলছেন, কারণ তিনি কৃতদাস ছিলেন। তাহলে কবির পূর্বপুরুষ কি ছিল, কৃতদাস ছিল। কৃতদাস মানে কি, আমি তো আগেও বলছি যে কৃতদাস মানে আমাদের এশিয়া মহাদেশে কিন্তু এখন হাটে গরু ছাগল বিক্রি হয়, মানুষ বিক্রি হয় না। কিন্তু এই আফ্রিকা মহাদেশে এখনো মানুষ বিক্রি হয় অনেকগুলো দেশে। আফ্রিকা মহাদেশের অনেকগুলো দেশে এখনো মানুষ বিক্রি হয়। এই যে যারা কেনা বেচা করে মানুষ হয়ে মানুষকে, এই যে মানুষটাকে কিনে, এটাকে বলা হয় কৃতদাস। কি বলা হয়, কৃতদাস।
কিন্তু আমাদের এশিয়া মহাদেশে এখন আর কৃতদাস বা মানুষ বেচা কিনা নেই, আমরা এখন সভ্য হয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি। যে কর্ষণ করে, কর্ষণ শব্দের অর্থ চাষাবাদ করা। কর্ষণ শব্দের অর্থ কি করা? কর্ষণ শব্দের অর্থ চাষাবাদ করা। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করে। তাহলে শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করে? যে চাষাবাদ করে। আমরা প্রশ্নগুলোকে অবশ্যই জেনে রাখার চেষ্টা করব, তাহলে সার্টিফিকেট পরীক্ষায় ভালো কিছু করতে পারবো। যে মৎস্য লালন করে, অর্থাৎ যে মৎস্য পালন করে, প্রবাহমান নদী তাকে পুরস্কার করবে, পুরস্কৃত করবে। তাহলে প্রবাহমান নদী বা স্রোতমান নদী, স্রোত বহমান নদী কাকে পুরস্কৃত করবে? যে মৎস্য বা মাছ পালন বা লালন করে। যে গাভী পরিচর্যা করবে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়িত করবে। তাহলে জননীর আশীর্বাদ, মায়ের ভালোবাসা কাকে দীর্ঘায়িত করবে? যে কি করবে? যে গাভী পরিচর্যা করবে। গাভী মানে হচ্ছে গরু। যে গরু পরিচর্যা করবে, জননীর আশীর্বাদ তাকে কি করবে? জননীর আশীর্বাদ, জননীর দোয়া তাকে দীর্ঘায়িত করবে। যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে, ইস্পাত, ইস্পাত মানে লোহা, ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘদেহ পুত্রগণ, এই যে সর্বশেষ কবি কাদের কথা বলছে? পুত্রগণের কথা বলছে বা আমাদের কথা বলছে। আমি তোমাদের কথা বলছি মানে আমাদের কথা বলছে বা পাঠকদের কথা বলছে, বা আমরা যারা বর্তমান বাঙালি হয়ে বেঁচে আছি বাংলাদেশ স্বাধীন দেশে। আমি বলছে দীর্ঘদেহ পুত্রগণ, পুত্রগণ আমি তোমাদের কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি, আমি বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি। তাহলে পূর্বপুরুষের কথা বলছে, মায়ের কথা বলছে, বোনের কথা বলছে, ভাইয়ের যুদ্ধের কথা বলছে, আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সৌন্দর্য অনিবার্য অভ্যুত্থানই কবিতা। অভ্যুত্থান মানে জানি যে অভ্যুত্থান শব্দের অর্থ গণ আন্দোলনকে গণ অভ্যুত্থান বলে। গণ আন্দোলনকে কি বলে? গণ অভ্যুত্থান বলে। যে আন্দোলনটা হয় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে। আমাদের গণ অভ্যুত্থান হয়েছিল কত সালে? 1969 সালে। এই আন্দোলনে ন্যায়ের পক্ষে ছিল, অন্যায়ের বিপক্ষে। ন্যায়টা কি? আমাদের এই স্বাধীন দেশে আমাদেরকে পরাধীনভাবে পাকিস্তানিরা রাখতে চেয়েছিল, কিন্তু আমরা তাদের কাছে মাথা নত করিনি। আমরা আন্দোলনের মধ্য দিয়ে, স্বাধীনতার যুদ্ধ দিয়ে আমরা কি করেছি? স্বাধীনতা লাভ করেছি। কারণ কি? মুক্তির পূর্ব শর্ত কি? যুদ্ধ করা। এই কবিতায় কবি বলছে যে মুক্তির পূর্ব শর্ত কি? যুদ্ধ করা। আমরা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশকে স্বাধীনতা নিয়ে এসেছি বা পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীন পেয়েছি। বলছে আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। বলছে সুপুরুষ ভালোবাসা সুকণ্ঠ সঙ্গীত কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। তাহলে এই কবিতার সংজ্ঞাগুলো আমরা অবশ্যই মনে রাখবো। রক্তজোবার মতো প্রতিরোধের উচ্চারিত কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? কবি সংশয় প্রকাশ করেছে লাস্ট 2 লাইনে। এই 2 লাইন দ্বারা কবি সংশয় প্রকাশ করেছে যে আমাদের পূর্বপুরুষের পিঠে রক্ত জোবার ক্ষত ছিল, তাদের যে কষ্টে অর্জিত স্বাধীনতা, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের মা বাবার মৃত্যুর মধ্য দিয়ে যে আমরা পেয়েছি, আমরা কি এই স্বাধীনতা রক্ষা করতে পারবো? এই কারণে বলছে আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? সংক্ষিপ্ত। তাহলে আমরা এই কবিতাটি পড়ে অনেক তথ্য পেয়েছি। আমরা এই তথ্যগুলো অবশ্যই জেনে রাখতে চেষ্টা করব, তাহলে আমাদের পরীক্ষা অনেক সহজ হবে, সুন্দর হবে। যেহেতু পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি, যে এই বিষয়গুলো আমরা বুঝি নাই সেগুলো কমেন্ট বক্সে দিব। আর যে তথ্যটা বারবার আসছে এখনো বলি নাই, সেটা হচ্ছে এই কবিতাটি গদ্য ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? গদ্য ছন্দে রচিত। এই কবিতাটিতে কবি কি বলেছেন? যে এই কবিতাটি একটি শিকড় সন্ধানী মানুষের। কার? এই কবিতাটি হচ্ছে একটা শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্তি ঘোষণা করেছে। তাহলে এই কবিতাটিতে কবি কি ঘোষণা দিয়েছে? ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষ, যারা মূলে আমাদের উৎপত্তি খোঁজে, তাদের জন্য এই কবিতাটি। তাহলে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সার্বাঙ্গিক মুক্তির ঘোষণা এই কবিতাটি দিয়েছেন। এবং এই কবিতাটিতে কবি আরেকটি তথ্য দিয়েছেন যে মুক্তির পূর্ব শর্ত হচ্ছে যুদ্ধ করা। এবং আমরা এই
যুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছি বা আমরা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারবো কিনা এই দায়িত্বটি কবি আমাদের দিয়েছেন বা বলছে যে হে দীর্ঘদেহী পুত্রগণ। তাহলে আমরা অবশ্যই এই কষ্টে অর্জিত স্বাধীনতা, বাবা মার সম্মান, ভাইয়ের সম্মান, মায়ের সম্মান রক্ষা করার চেষ্টা করব। তাহলে আমরা নিজেও স্বাধীনভাবে বাঁচবো, আমাদের বাবা মা, আমাদের ধর্ম, দেশ, জাতিকে রক্ষা করতে পারবো। তাহলে সবাই আমরা ঘরে থাকার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।